নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার 100% কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম নবম শ্রেণীর বিষয় গণিতের মডেল টেস্টগুলো নিয়ে। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন 1, 2, 3 এগুলো নিয়ে আলোচনা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর বিষয় গণিত পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন 4 নিয়ে। তো তখন তোমাদের এই অংশে মোট ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ, যেখানে বহু নির্বাচনী থাকবে এবং এক কথায় প্রশ্ন থাকবে। তো এগুলোর উত্তর মূলত তোমাদের বইয়ে দেওয়াই রয়েছে। আমি তোমাদের সাথে মূলত আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে খ বিভাগে সেগুলো নিয়ে। তো আজকের এই পর্বে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের 4 নং মডেলের কয়ে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজে থিটা ইকুয়াল টু 30 এর ক্ষেত্রে দেখাও যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে। একটা অ্যাঙ্গেল দেওয়া রয়েছে আর কি। খ নম্বর হচ্ছে একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই অর্থাৎ ডিগ্রি অর্থাৎ ডি দ্বারা ডিগ্রি বোঝাচ্ছে আর কি, ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই, এটা আমাদের প্রমাণ করতে বলছে আর কি। গ নম্বর হচ্ছে 1 প্লাস 1/3 প্লাস 1/9 এই ধারাটির ষষ্ঠ পদের মান কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। ঘ নম্বর হচ্ছে n ইকুয়াল টু যদি 50 হয় এবং সামেশন এফ আই এক্স আই ইকুয়াল টু যদি 2150 এবং সামেশন এফ আই এক্স আই হোল স্কয়ার ইকুয়াল টু যদি প্রায় 10250 হয়, তাহলে সিগমা ইকুয়াল টু কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, অর্থাৎ ভেদাঙ্ক আমাদেরকে বের করতে বলা হয়েছে। ও নম্বর প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে লগ বি ইন্টু এ বি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি 10 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য যদি 8 মিটার হয়, তাহলে বাহুদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। এবং 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সকাল 8:30টায় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে। তো আজকের পর্বে আমরা ক থেকে 6 পর্যন্ত এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো এগুলোর উত্তর আমরা দেখে নিই। তোমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, তাহলে দেখাইতে বলছে sec স্কয়ার থিটা প্লাস ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে দেখো, আমরা প্রথমত বাম পক্ষ আলোচনা করি। এই সমাধান আমি লিখব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ sec স্কয়ার থিটা। দেখো তো sec রাখলাম, থিটার ভ্যালু কত বলো তো 30 ব্যবহার করেছি। আর আমরা জানি sec 30 মানে এখানে স্কয়ার ছিল, স্কয়ার ব্যবহার করেছি। আর আমরা জানি sec কে ভাঙলে কি পাওয়া যায় 1 ভাগ cos, তাহলে এখানে আমি sec কে ভাঙিয়ে 1 ভাগ cos ব্যবহার করেছি। স্কয়ার ছিল, স্কয়ার রাখলাম। এবার 1 ছিল, এখানে 1 রাখলাম। এবার cos 30 মান কত বলো তো √3/2, এখানে √3/2 রাখলাম। স্কয়ার ছিল, স্কয়ার রাখলাম। তো এটাকে যদি আমরা উল্টিয়ে দাও, প্রথমত উল্টিয়ে গেলে উপরে যাবে 2, নিচে আসবে কি √3, আর স্কয়ার পড়লে 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 আর √3 স্কয়ার মানে হচ্ছে 3, তাহলে বাম পক্ষ আসলো কত 4/3। তো এখন আমরা ডান পক্ষে দেখব রাইট হ্যান্ড সাইড। দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 রাখলাম। tan থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 30, স্কয়ার ছিল, স্কয়ার রাখলাম। এখানে দেখো 1 ছিল, 1 রাখলাম। tan 30 মানে হচ্ছে 1 ভাগ √3, 1 ভাগ √3 ব্যবহার করেছি। স্কয়ার ছিল, স্কয়ার রাখলাম। এখানে 1 ছিল, এখানে 1 ব্যবহার করেছি। এবার দেখো এই স্কয়ারটা 1 এর উপর বললে এটা 1 হয়ে যাবে এবং এই স্কয়ারটা √3 এর উপর বললে এটা 3 হয়ে যাবে। তাহলে এটা যদি লসাগু করি, তাহলে লসাগু হচ্ছে 3 এর সাথে 1 গুণ করলে 3 কে 3 প্লাস 1, তাহলে 3 প্লাস 1 করলে 4 আর নিচে 3। দেখো তোমাদের বাম পক্ষে যা আসছিল ডান পক্ষ তাই আসছে, তাই আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব দেখানো হলো, অর্থাৎ sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা দেখানো হলো। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডিগ্রি এবং রেডিয়ান চিহ্ন দ্বারা বা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে এবং প্রমাণ করতে বলা হয়েছে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। তো এর সমাধান আমি করব যে দেওয়া আছে ষাটমূলক পদ্ধতিতে কোনো কোণের পরিমাণ ডি ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে কোনো কোণের মান হচ্ছে রেডিয়ান বা আর। এখন ডিগ্রি ও রেডিয়ান কোণের সম্পর্ক অনুযায়ী আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই ভাগ 180 রেডিয়ান, তাহলে পাই ভাগ 180 রেডিয়ান দিলাম। অর্থাৎ তাহলে এখন ডি ডিগ্রি সমান সমান বেশি বেশি গুণ হবে, তাহলে গুণ যদি আমি ডি এর সাথে পাই গুণ করি, তাহলে ডি এর সাথে পাই গুণ করলে ডি পাই আর নিচে কত 180, আর ওখানে রেডিয়ানের যে চিহ্নটা ছিল সি, এটাকে আমরা সি ব্যবহার করলাম।
তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? প্রশ্ন মতে লেখা যায় ডি পাই ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু আর লেখা যায়। অতএব এখান থেকে যদি এটাকে পার করে দিয়ে দিই আমরা, দেখো তো এই যে পাইকে যদি আমরা আর গুণ বা বজ্রগুণ করি তাহলে এটা আসবে ডি ডিভাইডেড বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। তাহলে দেখো আমাদের প্রমাণ যেটা চেয়েছিল আমরা বের করতে পেরেছি। তাহলে এর উত্তর হচ্ছে এটাই। তাহলে এটা হচ্ছে প্রমাণ করতে বলেছে, জন্য লিখছি প্রমাণিত। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে 1 প্লাস 1/3 প্লাস 1/9 এই ধারাটির ষষ্ঠ পদের মান কত সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এর সমাধান ভাবে করব যে প্রদত্ত ধারাটি হচ্ছে 1 প্লাস 1/3 প্লাস 1/9। তাহলে আমরা বলতে পারি যে গুণোত্তর ধারাটির প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 1। দেখো প্রথম পদ 1 এবং সাধারণ যে অনুপাত আমরা বের করব সেই সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দেখো দ্বিতীয় পদ ছিল কত বলতো 1 ভাগ √3। এখানে আমি 1 ভাগ √3 ব্যবহার করেছি। প্রথম পদ ছিল 1 রাখলাম। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই এটা আসবে 1 ডিভাইডেড বাই, নিচে তো 1 এর কোনো মূল্য নেই তাই না, তাহলে এটা আসবে 1 ভাগ √3। তাহলে আমরা জানি যে গুণোত্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে a(r(n - 1), তাই না? তাহলে এখানে দেখো এখানে আমরা অতএব ষষ্ঠ পদের মান হচ্ছে n এর মান জাস্ট 6 হয়ে যাবে। তাহলে দেখো এর জায়গায় আমি এর মান 1 ব্যবহার করেছি এবং আর এর জায়গায় আর এর মান 1/3 ব্যবহার করেছি এবং যেহেতু ষষ্ঠ পদ তার জন্য n এর মান 6, এখানে 6 ব্যবহার করেছি আর বিয়োগ 1 ছিল 1 রাখলাম। তাহলে 6 থেকে যদি আমরা বাদ দিই 1 তাহলে থাকবে কত বলতো 5। আর এখানে 1 এর তো কোনো মূল্যই নেই কারণ 1 এর সাথে গুণ হলে 1/3 হবে। তাহলে 1/3 এর উপর পাওয়ার কত 5। তাহলে পাওয়ারকে যদি আলাদা করে দিই তাহলে 1 এর উপর পাওয়ার 5 মানে 1 আর 3 এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 3 পাওয়ার 5 আর 1 ছিল 1 রাখলাম, 3 পাওয়ার 5 মানে হচ্ছে 243। আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল n ইকুয়াল টু 50 এবং সামেশন fi xi ইকুয়াল টু 2150 এবং সামেশন fi xi হোল স্কয়ার ইকুয়াল টু অফ দেওয়া আছে যে 10000 দেওয়া আছে 10 26 50 এত। আমাদেরকে সিগমার মানটা বের করতে বলছে, অর্থাৎ ভেদাঙ্কের পরিমাণটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে লিখবো যে দেওয়া আছে n ইকুয়াল টু 50, সামেশন fi xi ইকুয়াল টু অফ দেওয়া রয়েছে এবং সামেশন fi xi হোল স্কয়ার ইকুয়াল টু যেটা দেওয়া ছিল আমি ব্যবহার করেছি। আমরা জানি যে ভেদাঙ্ক সিগমা ইকুয়াল টু অফ সামেশন fi xi হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fi xi ডিভাইডেড বাই n হোল স্কয়ার। দেখো এটার জায়গায় আমি এখানে মান ব্যবহার করেছি, n এর জায়গায় n এর মান ব্যবহার করেছি এবং মাইনাস ছিল মাইনাস ব্যবহার করলাম। এখানে সামেশন f(x) এর মান হচ্ছে 2150 ব্যবহার করেছি, n এর মান 50 স্কয়ার করলাম। তো তোমরা যদি এটা গোটায় ক্যালকুলেটরে বসে দাও, এটাকে যদি তোমরা ভাগ করো এটি আসবে 2053 আর এটাকে যদি ডিভাইড করে স্কয়ার করো এটি আসবে 1849। তো এটা থেকে যদি বাদ দাও এটা আসবে 204, 204 এর যদি রুট করো এটি আসবে 14.28। আশা করি তোমরা ঘ নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো। চলো আমরা ও নাম্বার প্রশ্নটি দেখি। দেখো ও নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে log base b ইনটু ab ইকুয়াল টু log base ba প্লাস log base bb, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এভাবে সমাধান করব। মনে করি log b base a ইকুয়াল টু x এবং log b base মানে b base b ইকুয়াল টু y, অর্থাৎ b এটাকে আমরা x ধরলাম, এটাকে আমরা y ধরলাম। তাহলে উপরোক্ত রাশি দুটির সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় এরকম। দেখো এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটা এমন দাঁড়াবে যে bx পাওয়ার অর্থাৎ b পাওয়ার x ইকুয়াল টু a এবং b পাওয়ার y ইকুয়াল টু b হবে। তাহলে আমরা যদি দুইটা গুণ করে দিই, দেখো তো আমরা যদি দুইটা গুণ করে দিই bx আর bb কে যদি গুণ করে দিই মানে by কে, তাহলে bx গুণন by ইকুয়াল টু কি a এবং b গুণ, তাহলে a আর b গুণ করলাম। এখন দেখো তো এখানে আমরা জানি যে এগুলার বেসগুলো একই রকম, তাহলে এগুলা আমরা b আর b এর মধ্যে একটা b কমন নিলাম। সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে x প্লাস y, এই যে x প্লাস y, এখানে ab ছিল এখানে ab রাখলাম। এখন দেখো যে উভয় পক্ষে b এর সাপেক্ষে মানে b ভিত্তিক যদি লগ নিয়ে আসি তাহলে এটা হবে log b b পাওয়ার x প্লাস y ইকুয়াল টু log b ইন্টু a ইন্টু b। তাহলে দেখো আমাদের এখানে যে প্রমাণটা ছিল তাহলে এটা দাঁড়াচ্ছে অতএব log b বেস ab ইকুয়াল টু x প্লাস y। x কে আমরা কাকে ধরছিলাম বলো তো log b a কে ধরছিলাম এবং y আমরা ধরছিলাম log b বেস b কে ধরছিলাম। তাহলে দেখো আমাদের অটোমেটিক্যালি প্রমাণ চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। আশা করি তোমরা ও নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা চ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো চ নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে বাহুদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদ্বয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এর সমাধান আমরা করব যে দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। তাহলে ধরি আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, কারণ আমরা অপর বাহুর দৈর্ঘ্যটা আমরা জানি না তার জন্য আমরা ধরে নিলাম। এখন দেখো
শর্ত মতে বা প্রশ্ন মতে যে √(x² + y²) মানে আমাদের যে ভ্যালুটা ছিল ওটা আমরা বের করলাম কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার কি, তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার দেওয়া ছিল 10 কর্ণের দৈর্ঘ্য। তো এখানে যদি আমরা এই রুটকে কাটার জন্য যদি স্কয়ার করি তাহলে স্কয়ার রুট কাটা যাবে, আর 10 এর স্কয়ার মানে হচ্ছে 100, তাহলে স্কয়ার রুট কাটা গেল, আর এখানে 10 এর স্কয়ার মানে 100, আর এখানে যে 8 এর উপর স্কয়ার ছিল না, তাহলে 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে 8 64, এখানে 64 থাকলো। আচ্ছা এখন দেখো এই 64 কে দিক পার করে দিই, তাহলে প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে x² = 10 - 64, তাহলে 100 থেকে 64 গেলে থাকবে 36, আর স্কয়ারটা যদি রুট হয়ে যায় তাহলে √36 মানে হচ্ছে x এর ভ্যালু কত 6, তাই না? তাহলে আমরা বলতেই পারি অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। তাহলে নতুন যে আয়তক্ষেত্রটা তৈরি হলো তার দৈর্ঘ্য বের করা যাবে না বলো তো? অবশ্যই বের করা যাবে। তাহলে তার নতুন যে আয়তক্ষেত্র তৈরি হলো তার দৈর্ঘ্য হচ্ছে x + 8, এটা আসবে 14 মিটার। প্রস্থ হবে x - 6, যেটা হচ্ছে 2 মিটার। আশা করি তোমরা এই যে 4 নম্বর প্রশ্নটি ছিল তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 6 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে সকাল 8:30 টাইম, অর্থাৎ 8:30 তখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা অন্তর্গত কোণকে ডিগ্রিতে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো তোমাদের বোঝা সাপেক্ষে বা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ঘড়ি অঙ্কন করেছি। দেখো এখানে কি থাকে, দেখো তো এখানে 8:30 মিনিটের কাঁটা এবং যে সেকেন্ডের যে কাঁটা ছিল অর্থাৎ ঘন্টার কাঁটা হচ্ছে তোমার 8:30 ঘরে আছে এবং মিনিটের যে কাঁটা ছিল সেটা আছে 6 ঘরে, তাই না? আচ্ছা, তো আমাদের এখানে যে অন্তর্ভুক্ত যে কোণটা আছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, কারণ আমরা জানি যে এখানে 8:30 মানে কি 8টা আর এখানে 30, 5 6 30, তাহলে 8:30, এখানে যে অন্তর্গত কোণটা এই কোণটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে উত্তর আমরা লিখবো যে ঘড়িতে সর্বমোট 12টি কাঁটা থাকে, তাই না? দাগ কাটা থাকে আর কি। তাহলে ঘন্টার কাটার ক্ষেত্রে এভাবে আমরা বের করবো যে 12টি মানে 12 ঘন্টার কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 বা একটা সার্কেল তৈরি করে, আর আমরা জানি একটা বৃত্ত হচ্ছে কত 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি না, তাহলে 1 ঘন্টার জন্য মানে 1 ঘন্টা কেন্দ্রের জন্য উৎপন্ন কোণ হচ্ছে কম হলে ভাগ হবে, তাহলে 360 কে 12 দ্বারা ডিভাইড করলে আসবে 30। তার মানে একটা মিনিটের বা একটা ঘন্টার যে কাঁটাটা রয়েছে সেটাতে কোণটা কত বলতো, কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 1 মিনিটের কেন্দ্রে উৎপন্ন কোণটা আমাদের বের করতে হবে, তাহলে কত হবে বলতো, এটা হবে 30 / 60, এটা আসবে 0.5 ডিগ্রি। তাহলে এখন আমরা বলতে পারি যে 30 মিনিটে উৎপন্ন কোণ হবে বেশি হলে গুণ, তাহলে 0.5 কে 30 দ্বারা গুণ করলে এটা আসবে 15 ডিগ্রি। তাহলে বলতে পারি যে চিত্র মতে যখন সকাল 8:30 তখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অন্তর্গত কোণটা হবে, এদিকে তোমার ছিল 30 × 2 আর এখানে ছিল 15, তাহলে 60 + 15 = 75 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ক থেকে 6 পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে যে বাকি যে মডেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।